হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি, নিরাপদে আছি। সবার মাঝে আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিও রিলেটেড অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে, আপনি তা দেখে নিতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে। এখন বাজে হচ্ছে সকাল 10টা কিংবা 11টা বাজে। আমি আর আমার হাজব্যান্ড একটু বাইরে বের হয়েছি। আজকে যাচ্ছি আমার কলেজে, যেখানে আসলে আমি স্টাডি করছিলাম বেশ কিছু দিন আর কি, কয়েকটা মাস স্টাডি করার পরে করোনার কারণে সেটা বন্ধ হয়ে গিয়েছে। এরপরে তো আর তেমন একটা আসলে আমি যোগাযোগ করতে পারিনি। পরে শুনেছি যে অনলাইনে ক্লাস হয়েছে। আমি আসলে একটু কি বলবো, সব কিছু নিয়ে একটু ডিপ্রেশনে ছিলাম, সেজন্য আর ওভাবে অনলাইন ক্লাসগুলোতে আমি অ্যাটেন্ড করতে পারিনি। সেজন্য দেখা গিয়েছে যে আমি বুঝতে পারছি না এই সিজনে আসলে আমি আবার কন্টিনিউ করতে পারবো কি না। আপনারা হয়তো ভাবছেন যে পড়াশোনার কথা আবার কেন আসছে। পড়াশোনার কথা কেন বলছি, এজন্য যারা ইংল্যান্ডে আসে, যারা আসলে ফ্যামিলি নিয়ে থাকে আর কি, বাংলাদেশ থেকে আসলে হচ্ছে এক কথা, যারা ইউরোপের দেশগুলো থেকে আসে তখন দেখা যায় যে তারা হয়তো অনেক আগে ইউরোপে এসেছে এবং সেখানকার ভাষা, বাংলা ভাষা এই নিয়ে তাদের আসলে চর্চা হতো। এরপরে আমাদের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেটা নিয়ে আসলে এত বেশি আমরা চর্চা করতাম না, বা যা পারতাম তাও কিন্তু অনেকটা ভুলতে বসে যায়। সব কিছু হচ্ছে চর্চার একটা ফসল। তার চেয়ে বড়ো কথা হচ্ছে ইংলিশদের প্রনাউন্সিয়েশনের স্টাইলটা আমাদের প্রনাউন্সিয়েশনের স্টাইলের সাথে আসলে আমরা যে এই ধরনের ইংলিশটা শিখেছি অনেকটা ভিন্নতা রয়েছে, যেখানে এখানে এসে আসলে সেটা বুঝতে পারি আর কি। দেখা যায় যে নর্মালি আমরা ইংলিশ কথা বললে খুব সহজে বুঝতে পারি এবং বলতে পারি, কিন্তু ইংলিশদের আসলে যে কথাবার্তার স্টাইলটা বা ওদের যে উচ্চারণের যে আকারভঙ্গি, সেটা একটু অন্যরকম। সেটা বুঝতে হলে অবশ্যই নিজেকেও সেভাবে পড়াশোনা করে উপযুক্ত হতে হবে এবং সেই ধরনের একটা পর্যায়ে নিজেকে নিয়ে যেতে হবে। সেজন্য এক কথায় পড়াশোনার বিকল্প নেই, পড়াশোনা অবশ্যই করতে হবে। আর পড়াশোনা করলে এখানকার লেখাপড়া যে কন্ডিশান বা ওদের সাথে কথাবার্তা বলা বা কমিউনিকেশনটা অনেক বেশি ইজি হয়ে যাবে আর কি। তো সেজন্য আমি আসার পরে আসলে ট্রাই করেছিলাম কাছাকাছি কিছু কোথাও আর কি। তো এই কলেজটা হচ্ছে আমার বাসার একদমই কাছে, তো তখন আসলে আমি সিট পাইনি। এখানে দেখা যায় যে অনেক কম্পিটিশন থাকে আর কি, তো দূরে দূরে আছে, সেখানে আসলে আমার তেমন একটা ইন্টারেস্ট ছিল না আর কি। গত বছর সেপ্টেম্বর থেকে আমি কন্টিনিউ শুরু করি আর কি ক্লাসটা, ভালোই এনজয় করছিলাম। তো এরপরে তো মাঝখানে করোনার কারণে সব কিছুই বন্ধ। তো এখন তো পরিবেশ পরিস্থিতি একটু আগে চেয়ে ভালো, আর এটা তো আসলে একদমই চলে যাবে না। এই ভাইরাসের সাথে আমাদেরকে মোকাবেলা করে চলতে হবে। জীবনের সমস্ত কাজ কিন্তু কাজের মতো করে এগিয়ে নিয়ে যেতে হবে। জন্য ভাবছি আবার কন্টিনিউ করবো আর কি, সেজন্য আসা। তো সকাল সকাল এসেছি, এদের সাথে কথা বলবো, বলার পরে আসলে আমি কি এই সিজনে আবার অ্যাটেন্ড করতে পারবো কি না, আমার যারা সহপাঠী ছিল তাদের সাথে কি আমি আবার অনলাইন ক্লাসে বা ফিজিক্যালি যদি ওরা কোনো ক্লাস করা সেখানে কি আসতে পারবো কি না। তো এই ব্যাপারে কথা বলার জন্য এসেছি। কথাবার্তা বলা শেষ, ভিতরে চাইলে আমি ভিডিও করতে পারতাম, তারপরেও করিনি। সেখানে দেখা যায় যে অনেক মানুষজন আছে, তারপরে হচ্ছে এখন যে পরিস্থিতিতে হুট করে আসলে কাউকে ওরকম একটা পরিবেশে ফেলতে চাইনি। তো বাইরে এসে আবার ভিডিওটা শুরু করছি আর কি। আমরা অনেকবারই ওদের সাথে ফোনে কন্ট্যাক্ট করেছি, এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি। দেখা গিয়েছে যে আসলে ফোনে যে কন্ট্যাক্ট করেছি এটাই আমাদের ভুল হয়েছে, আমরা অনেকটা মাস লস করে ফেলেছি আর কি। আসিনি, ভাবলাম যে ফোনে কন্ট্যাক্ট করলে পরে সব কিছু ওরা ঠিক করে দিবে বা আমাকে আবার ডাকবে। আসলে ওরা তেমন কিছুই করেনি, ওরা এই ব্যাপারটাকে নিয়ে এত বেশি গ্রাহ্যও করেনি, ওরা ওদের মতো করে কাজ করে যাচ্ছিলো। তো হঠাৎ করে আমি ভাবলাম না যায়, ফোনে তো অনেকবারই কথা বলেছি, আজকে 4-5 মাস ধরে ফোনে ওদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু কিছুই হলো না। আমরা যাই ওদের সাথে কথা বলি, হয়তো বা কিছু একটা হতে পারে, এই জন্য আসা আর কি। যাই হোক, ওদের সাথে কথাবার্তা বলে তারপর হচ্ছে আমি আসলে কোন সেক্টরে আসলে পড়ছিলাম বা আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বিস্তারিত ওদেরকে সমস্ত ইনফরমেশান দিয়ে এসেছি। এরপরে ওরা বলছে কি ফোন করে জানাবে।
না হয় ইমেলের মাধ্যমে আমাকে কনফার্ম করবে যে আমি কি ভর্তি হতে পারবো না আরও পরে সব কিছু আর কি। যাই হোক, একটু হলেও আশার আলো আছে যায় এই সিজনে যদি ভর্তি হতে পারে তাহলেও ঘরে বসে অনলাইনে ক্লাস বা কিছুটা হলেও কিন্তু আগাতে পারবো। এখন আমরা হাঁটছি আর আমাদের বাসা থেকে এটা খুবই কাছে, যেতে 5 মিনিট লাগে। তো হাঁটতে অনেক বেশি ভালো লাগছিল আর আশেপাশে ভিউগুলো অনেক বেশি সুন্দর ছিল। যেহেতু বাসার কাছে সেজন্য আর গাড়ি নেওয়ার কোনো দরকার ছিল না। আমরা হাঁটি হাঁটি পা পা করে সেখানে গিয়ে কথাবার্তা বলে আবার চলে এসেছি। এসে তো আমি রান্না বান্না শুরু করেছি। তো আজকে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি, লতি তরকারি আর ডাল রান্না করছি আর কি দুপুরের জন্য। আর এই রেসিপিগুলো আসলে এখন যদি শেয়ার করতে যাই অনেক বেশি বড় হয়ে যাবে, সেজন্য সংক্ষিপ্ত আকারে আমি আসলে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর যেহেতু বিকেলের দিকে আমি একটা পিঠার রেসিপি করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে আর কি। শুটকি দিয়ে লতি অনেক মজা, আর হচ্ছে এখানে চিকেনটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর কি। বাঙালি খাওয়া সবসময়ই মজা লাগে, এটা আসলে নতুন করে বলার মতো কিছুই নেই। মাছের রাজা হচ্ছে ইলিশ, আর পিঠার রাজা কি আমি তা জানি না। এক একজন মানুষের কাছে এক এক ধরনের পিঠা অনেক বেশি পছন্দের। তো আমার পছন্দের পিঠা হচ্ছে ভাপা পিঠা। তো আজকে আমি ভাপা পিঠা তৈরি করব হচ্ছে আমার বাসায় একটা স্টিম করার পাতিল আছে, যেখানে আমি সবজি বিশেষ করে স্টিম করে তারপর হচ্ছে মোমো তৈরি করি। ভাপে আসলে কিছু তৈরি করতে হলে ওইটাই ব্যবহার করি। তো ওখানে আমি আজকে এটা চেষ্টা করব কী ধরনের হয় বা হয় কি না। এখানে আমি 2 পট চাউলের গুঁড়া নিয়েছি, এর সাথে আমি লবণ আর হচ্ছে হালকা কুসুম গরম পানি আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি। একসাথে পানিটা আসলে দেওয়া যাবে না, আর কুসুম গরম পানিটা দিলে কিন্তু এই মিশ্রণটা অনেক বেশি ভালো হয়। আপনারা চাইলে এখানে কুসুম গরম দুধ বা নর্মাল দুধও মিক্স করতে পারেন। তো অনেক মানুষের আছে দুধের অ্যালার্জি আছে বা দুধ দিয়ে কোনো কিছু খেতে পছন্দ করে না। তো সেজন্য আজকে আমি সাধারণত গরম পানি দিয়ে কিন্তু রুটির মিশ্রণটা তৈরি করা আপনাদের সাথে শেয়ার করছি। তো মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে, যখন হাতে মুটে যখন চলে আসবে, দলা পেকে যাবে, তখনই বুঝবেন যে পারফেক্টলি ভাপা পিঠা তৈরি করার জন্য মিশ্রণটা রেডি। এরপরে আমি একটা চালনির সাহায্যে এগুলোকে চেলে নিচ্ছি। চাউলের গুঁড়া রেডি, এই ফাঁকে আমি বাটালি গুড়টাও রেডি করে নিচ্ছি। তো বাটালি গুড়টাকে আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। এই গুড়গুলো যেহেতু শক্ত একদম বাংলা সাবানের মতন বড় বড়, তো এগুলোকে ছোড়া দিয়ে কেটে কেটে ছোট ছোট করে টুকরো করে নিতে হয় আর কি। অনেকে অনেকভাবে তৈরি করে, তো আমি যেভাবে তৈরি করি সেই প্রসেসটা আপনাদের কাছে শেয়ার করেছি। আমার কাছে মনে হয় যে এই প্রসেসটা সবচেয়ে ইজি, আর রান্না বান্না সবসময় সহজ করে তৈরি করাই ভালো। এতে করে নিজের জন্য ভালো, আর অপর মানুষটা যে হয়তো বা আপনার রান্নার দেখে কিছুটা হলে আইডিয়া নেবে, তার কাছেও অনেক বেশি সহজ লাগবে। এরপরে আমি একটা বাটির ভিতরে অর্ধেকটা চাউলের গুঁড়া দিয়ে এর মাঝখানে আমি এই যে বাটালি গুড় দিয়ে দিচ্ছি। এর উপরে আমি নারকেল দিয়ে দিব, তার উপরে আবার চাউলের গুঁড়া দিয়ে এইটা আমি সিল করে দেব। দেখা যাবে যে ভিতরে পুরটা থাকবে আর কি। পিঠাটা যখন কামড় দিব তখন অনেক বেশি মজা লাগবে, মাঝখান থেকে মিষ্টি বা নারকেলের একটা সুন্দর ফ্লেভার ছড়িয়ে যাবে। আমি কয়েকটা পিঠা এভাবে তৈরি করেছি। কয়েকটা পিঠা কি করেছি, এই চাউলের গুঁড়ার সাথে বাটালি গুড়, নারিকেল সব কিছু একসাথে মিক্স করে জাস্ট বাটিতে চেপে চেপে আমি পিঠাটা তৈরি করে ফেলেছি। পিঠার আকৃতির কথা যদি বলি, এক একজন এক একভাবে তৈরি করে। আপনার হাতের কাছে যে ধরনের শেপ থাকে আপনি সেভাবে তৈরি করতে পারেন। অনেকে ছোট ধরনের পিঠা পছন্দ করে, অনেকে অনেক বড় করে পিঠা তৈরি করে। একটা পিঠা তৈরি করে পিঠাটাকে কাটে, তারপরে বিভিন্ন ভাগ সবাইকে খেতে দেয়। বিভিন্নভাবে আসলে হয়ে থাকে। তো আমার কাছে এই বাটিতেই অনেক বেশি সুন্দর লাগছিল পিঠাটা। একটা আমার তৈরি হয়ে গিয়েছে, এটাকে আমি স্টিমে দিয়ে দিয়েছি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। এর ভিতরে আমি আরেকটার প্রসেস তৈরি করে নিচ্ছি।
আমি গুড় কিন্তু মাঝখানে দিয়েছি আর নারিকেলটাও দিয়ে দেব, আর উপরে কিন্তু চাউলের গুঁড়াগুলো দিয়ে দেব। তবে সবচেয়ে বেশি ভালো হয় বাংলাদেশ থেকে যদি পিঠা বানানোর যে পাতিল পাওয়া যায় সেগুলো নিয়ে আসা যায়, সেগুলো দিয়ে তৈরি করলে দেখা যায় খুব সহজে 1 মিনিটের ভিতরে অনেকগুলা পিঠা, 2টা পিঠা কিন্তু তৈরি করা যায় অল্প সময়ের ভিতরে, কারণ সরাসরি ভাপটা কিন্তু পিঠার গায়ে লাগে। আর আমি যে পাতিলে আসলে তৈরি করছি দেখা যায় যে সরাসরি আসলে পিঠার গায়ে লাগে না, চারপাশে ছড়িয়েছে, এতে করে কিন্তু অনেকটা সময় ধরে পিঠাটা রান্না করতে হয়। এখন আসলে কিছুই করার নেই, নাই মামা আছে কানা মামা ভালো, হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে আমি আসলে তৈরি করছি। তো একটা পিঠা অলরেডি হয়ে গিয়েছে, আমি এটা তুলে নিয়েছি, আরেকটা পিঠা আমি তো দিয়ে দিলাম। আর এই পিঠা দেখা যায় যে গরম গরম খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা একটা পিঠা তৈরি হচ্ছিল সবাই মিলে সেটা শেষ করে আরেকটা পিঠা খাচ্ছিলাম, তো এইভাবে করে আসলে সবগুলো পিঠা খাওয়া হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে আসলে ওরকমভাবে আমি একসাথে বানিয়ে শেয়ার করতে পারিনি, তো একটা পিঠা লাস্টে আমি এটা শেয়ার করি। এটা আমি কি করেছি, গুড় নারিকেল চাউলের গুঁড়ো একসাথে মিক্স করে তারপরে তৈরি করেছি। বাংলাদেশে দেখা যায় যে এভাবেই বেশি তৈরি করা হয়, এভাবেও কিন্তু অনেক বেশি মজা হয়। আর এই শীতের দিনে এই পিঠার আসলে জুড়ি নেই, আপনারা চাইলে বাসায় এই প্রসেসে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।